আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের অনলাইন বাংলা ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, ইতিপূর্বে আমরা গত ক্লাসে প্রকৃতি প্রত্যয় সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য তোমাদেরকে চেষ্টা করছি। আজকে আমরা এই প্রকৃতি প্রত্যয়েরই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা না জানলে আমরা প্রকৃতি প্রত্যয় আসলে বিশ্লেষণ করতে পারবো না এবং ভাগ করতে পারবো না, এবং আমরা চিনতেই পারবো না আসলে কোনটা কৃত প্রত্যয় কোনটা তদ্ধিত প্রত্যয়। এর চেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের নাম্বারের জন্য অবশ্যই কিন্তু প্রত্যয়ের গুণ বৃদ্ধি নামক এই বিষয়টা অবশ্যই জানা দরকার আছে। এই প্রত্যয়ের গুণ বৃদ্ধি বিষয়টা হচ্ছে যে এমন, আসলে আমরা যখন একটা শব্দ দেখবো, আমরা উদাহরণে যখন যাবো তখন খেয়াল করবে, আমরা যখন একটা শব্দ দেখবো, এই শব্দটা দেখে কিন্তু আমাদেরকে মূল শব্দ যেটা, এই মূল শব্দটা আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ যে শব্দটা থেকে প্রত্যয়ের মাধ্যমে আরেকটা নতুন শব্দ তৈরি হয়েছে, এই যে মূল শব্দ, এই মূল শব্দটা আমাদেরকে কিন্তু বের করতে হবে। আর বের করতে হলে আমরা কিছু কিছু জায়গায় দেখি যে জায়গাগুলোতে প্রশ্নে উল্লেখ আছে ওই ক্যার দিয়ে অথবা এ কার দিয়ে, কিন্তু এটার মূল শব্দ হচ্ছে ই অথবা দীর্ঘ ই কার দিয়ে। তাহলে এই যে কারণটা আসলে কি, আমরা কিভাবে বুঝবো যে কোন জায়গায় রস্বইকার হবে মূল শব্দে, কোন জায়গায় উকার হবে, কোন জায়গায় রিকার হবে? এই যে এই সমস্যাটাকে সমাধান করাটাই হচ্ছে মূলত প্রত্যয়ের গুণ এবং বৃদ্ধির কাজ। গুণ মানে হচ্ছে ডাবল হয়েছে, বৃদ্ধি মানে হচ্ছে অতিরিক্ত কোনো কিছু বেড়ে যাওয়া। এটাই হচ্ছে মূলত প্রত্যয়ের গুণ বৃদ্ধি। আমি আবারও বলতেছি, তোমরা যখন প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ করবে, প্রকৃতি প্রত্যয় নির্ণয় করবে, তখন দেখবে প্রায় অধিকাংশ শব্দের মধ্যে মূল শব্দের সাথে প্রশ্নের যে শব্দ, এই শব্দের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। মানে মূল শব্দ একরকম, প্রশ্নের শব্দটা হচ্ছে যে আরেক রকম। এই যে পার্থক্যটা, এটা আমরা কিভাবে বিশ্লেষণ করব, কিভাবে আমরা নির্ণয় করবো, বা কিভাবে এটা সঠিক এটা যাচাই করবে, এটাই হচ্ছে প্রত্যয়ের গুণ এবং বৃদ্ধি। দেখো, তোমরা যদি একটু খেয়াল করো, আমি এখানে কয়েকটা শব্দ লিখছি, শব্দ বলতে বর্ণ লিখছি, যেগুলা সাধারণত আমরা স্বরবর্ণ। প্রত্যয়ের গুণ বৃদ্ধি মানেই কিন্তু স্বরবর্ণের বা স্বরবর্ণের যে সংক্ষিপ্ত রূপ, এর কার, এই কার ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে। ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে কিন্তু কখনোই প্রত্যয় গুণ বৃদ্ধি হবে না। এখন দেখো, এই যে এখানে প্রত্যয় গুণ বৃদ্ধি আমি এখানে লিখছি মূল বানান, এরপর হচ্ছে গুণ, এরপর হচ্ছে বৃদ্ধি। বই এটা একটু কঠিন ভাবে দেওয়া আছে, আমি তোমাদের সহজের জন্য একটা চার্টে নিয়ে আসছি। তোমরা যদি চার্টটা যদি মাথায় নিতে পারো, তাহলে প্রত্যয়ের গুণ বৃদ্ধি মনে করো তোমাদের অর্ধেক 50% এর উপরেও তোমরা কি করতে পারবে, সমাধান করতে পারবে। এখন দেখো, মূল শব্দ আমি লিখছি, মূল শব্দের হ্রস্ব ইকার এবং দীর্ঘ ইকার হবে, আর গুণ হয়ে এটা হবে একার, আর বৃদ্ধি হয়ে হবে ঐকার। কথাগুলো খেয়াল করো ভালো করে। যখনই আমরা কোন শব্দের মধ্যে একার অথবা ঐকার দিয়ে কোন শব্দ দেখবো প্রকৃতি প্রত্যয়ের মাধ্যমে গঠিত হয়েছে, তখন মনে করতে হবে সেই শব্দের মূলে আছে কি ইকার অথবা দীর্ঘ ইকার। আমরা যখন উদাহরণে যাবো তখন তোমরা আর একটু ভালো করে খেয়াল বুঝতে পারবে, শুধু এখন একটু মনে রাখো। এরপর হচ্ছে মূল বানানে হ্রস্ব উকার অথবা দীর্ঘ উকার হবে, যেটাকে আমরা উকার অথবা উকার বলি। সেখানে গুণের ক্ষেত্রে গিয়ে ওকার হবে, আর বৃদ্ধির ক্ষেত্রে গিয়ে ঔকার হবে। এরপর হচ্ছে মূল বানানের ক্ষেত্রে রি হবে অথবা রিকার হবে, আর গুণের ক্ষেত্রে গিয়ে হবে এটা অর, বৃদ্ধির ক্ষেত্রে গিয়ে হবে আ। এরপর হচ্ছে যেটা যেটা সরেয়া বলি, অ এর ক্ষেত্রে এটার কোনো গুণ নেই, সরাসরি এটা গিয়ে বৃদ্ধি হবে, আ হবে। তাহলে এখান থেকে এই যে ছোট্ট একটা চার্ট, এই চার্টের মাধ্যমে কিন্তু আমরা একটা জিনিস বুঝতেছি, সেটা হচ্ছে যে যখনই কোনো শব্দের আমরা যদি উল্টো ভাবে চিন্তা করি, মনে রাখবে যখনই কোনো কিছু উল্টো করে চিন্তা করবে, পিছনের দিক থেকে শেখার জন্য চিন্তা করবে, তখন সেটা কিন্তু সহজ হয়ে যায়। আমরা যখনই প্রশ্নে উত্তর কোনো শব্দের মধ্যে যখন ঐকার অথবা একার দিয়ে কোনো শব্দ দেখবো প্রকৃতি প্রত্যয়ের মাধ্যমে গঠন করা হয়েছে, তাহলে সেখানে আমাদের বুঝতে হবে এখানে মূল বানানে ই অথবা ইকার হবে। এরপর যখন প্রশ্নে উল্লেখিত কোন শব্দের মধ্যে ও অথবা ঔকার দিয়ে কোন শব্দ থাকবে, তাহলে সেটা মূল বানানে হবে উ অথবা দীর্ঘ উকার। এরপর হচ্ছে অর অথবা আর দিয়ে যদি হয়, তাহলে সেখানে কিন্তু রি অথবা রিকার হবে মূল বানান। আর আ দিয়ে যদি হয়, তাহলে সেখানে কি হবে, অ হবে। এই হচ্ছে আমাদের প্রত্যয়ের গুণ বৃদ্ধি। দেখতে যতটুকু না সহজ মনে হচ্ছে, আসলে ততটুকুই কিন্তু কঠিন। তবে ভয় পাওয়ার মতো কোনো কারণ নেই। এখনই আমরা উদাহরণে যাব, উদাহরণে গেলেই তোমরা কিন্তু দেখবে আসলে আমরা কতটুকু সহজ ভাবে এটা আমরা যাচাই করতেছি। খেয়াল করো, আমি এখানে প্রথমে একটা উদাহরণ লিখতেছি, সেটা হচ্ছে যে শৈশব। এখানে একটা বিষয় বলে রাখি, তোমাদের প্রশ্নের মধ্যে কিন্তু এই শৈশব শব্দটা থাকবে, এখানে কিন্তু অন্য কোনো কিছু থাকবে না। যেহেতু শৈশব শব্দটা থাকবে, তোমাদেরকে এখন এটা প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ
ভাঙতে হবে অথবা নির্ণয় করতে হবে। এখন নির্ণয় করতে গিয়ে তোমাদেরকে এটা বের করতে হবে এটা কি কৃত প্রত্যয় নাকি তদ্ধিত প্রত্যয়। যারা কলেজে আছে তারা কিন্তু অবশ্যই এটা ভেঙে ভেঙে তোমাদেরকে উত্তর করতে হবে। স্কুলে যারা আছে তারা দেখে কিন্তু উত্তরটা দিতে হবে, দুজনের জন্যই সমান। কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু ভাঙাটা হচ্ছে আমাদের জন্য মূল বিষয়। তুমি যখনই সঠিকভাবে এটাকে নির্ণয় করতে পারবে অর্থাৎ ভাঙতে পারবে, বিশ্লেষণ করতে পারবে, তখনই কিন্তু তুমি সঠিক উত্তর দিতে পারবে। অন্যথায় কিন্তু তুমি সঠিক উত্তর দেওয়া তোমার জন্য কষ্ট হয়ে যাবে অথবা অসম্ভব হয়ে দাঁড়াবে। এখন খেয়াল করো, আমি প্রথমে তোমাদেরকে বলছিলাম যদি কোনো প্রশ্নে উল্লেখিত শব্দের মধ্যে একার বা ঐকার যদি থাকে তাহলে এটার মূল শব্দের বানানে কি হবে? ইকার হবে অথবা দীর্ঘ ইকার হবে। এখন খেয়াল করো, শৈশব, এখানে দেখো প্রথম শব্দের মধ্যে কি আছে? একটা ঐকার আছে। খেয়াল করো, এখানে কিন্তু প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ করতেছি। প্রথম শব্দের মধ্যে কি আছে? শব্দের প্রথমে কিন্তু ঐকার আছে। ঐকার আছে মানেই হচ্ছে আমাদের এটা বৃদ্ধির ক্ষেত্রে গেছে। যেহেতু ঐকার আছে তাহলে এটার মূল শব্দে কি হবে? তাহলে হয়তো হ্রস্ব ইকার হবে অথবা দীর্ঘ ইকার হবে। তাহলে শৈশব বলতে আমরা কি বুঝি? শিশুকালকেই সাধারণত বুঝি, কৈশোরকালের আগে। তাহলে শৈশবকাল হলে তাহলে এখানে যেহেতু ঐকার আছে হ্রস্ব ইকার অথবা দীর্ঘ ইকার হবে। তাহলে শিশুর সাথে আমরা আসলে কি বুঝি? হ্রস্ব ইকার বসে। তাহলে এখানে অবশ্যই হ্রস্ব ইকার হবে। এখানে কিন্তু আমরা প্রকৃতি প্রত্যয় যখন বিশ্লেষণ করবো তখন কিন্তু এখানে শৈশব বা দ্যাট মিনস এটা কিন্তু হবে না। কেন হবে না? কারণ এটাকে হচ্ছে প্রত্যয়ের গুণ ভিত্তি, দ্যাট মিনস এটা কিন্তু ভুল উত্তর। এটা কিন্তু ভুল উত্তর। তাহলে মূল শব্দটা আমরা কিভাবে বের করবো? যেহেতু ঐকার আছে এই জন্য এখানে কি হবে? হ্রস্ব ইকার হবে। এরপরে দেখো বাকি যে শব্দটা এখানে একটা ব আছে। এই বটা বলতে আমরা কেন ব হয়েছে এটাকে অ অথবা স্ন দিয়া করতে হবে। এটা কেন অ অথবা স্ন হয়েছে এটা তো আমরা প্রকৃতি প্রত্যয় যখন প্রকারগুলো করবো, কৃত প্রত্যয় কিভাবে নির্ণয় করবে, তদ্ধিত প্রত্যয় কিভাবে নির্ণয় করবে, তখন আমরা এটা আলোচনা করবো। আমাদের এখন মূল বিষয় হচ্ছে শুধু গুণ বৃদ্ধিটা বের করা। যদি আমাদের উত্তর দিতে হয় একটা জিনিস মনে রাখবে অবশ্যই, প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে কিন্তু তোমার মূল শব্দটা বের করলে তোমার কিন্তু উত্তর হয়ে যাচ্ছে। যদি কোনো শিক্ষক যদি চায় তোমাকে নাম্বার দিতে, তাহলে আমাদের মূল কিন্তু হচ্ছে এটা। এই মূল শব্দটা বের করার পর বাকি যে অংশটা থাকবে সেটা কিন্তু প্রত্যয়। তাহলে এটা যদি তুমি ভুল করো তাহলে কখনো তুমি নাম্বার পাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা কিন্তু নাই। এই জন্য এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে দেখো এখানে কিন্তু আমরা বের করছি এখানে ঐকার আছে, ঐকার থাকার কারণে এখানে কি হচ্ছে? হ্রস্ব ইকার হচ্ছে। এখন এই জন্যই তোমাকে কিন্তু বাংলা বানান সম্পর্কে তোমাকে অবশ্যই জ্ঞান রাখতে হবে। কোথায় হ্রস্ব ইকার হবে, কোথায় দীর্ঘ ইকার হবে, কোথায় উকার হবে, কোথায় দীর্ঘ ইকার হবে, সেটা আমরা বাংলা বানান যখন করবো তখন আমরা আলোচনা করবো। এরপর দেখো আমি আরেকটা শব্দ লিখতেছি। চেনা একটা শব্দ লিখছি, খেয়াল করো। এই যে চেনা যে শব্দটা, এই শব্দটার মধ্যে যদি তোমরা যদি খেয়াল করো তাহলে এখানে কি আছে? এটা একার আছে, অতিরিক্ত। অতিরিক্ত না, মূল শব্দের সাথে এখানে একার আছে যেটা প্রত্যয়ের গুণের মাধ্যমে হয়েছে। খেয়াল করো, ঐকার যখন হচ্ছে তখন কিন্তু বৃদ্ধি হচ্ছে, আর একার যখন হচ্ছে তখন কিন্তু গুণ হচ্ছে। তাহলে এখানে যেহেতু একার শব্দ এই বর্ণ বা কারটা আছে, যেহেতু একার আছে তাহলে একার হলো এখানে কি হবে? হয়তো হ্রস্ব ইকার হবে, না হয় দীর্ঘ ইকার হবে মূল শব্দ। যেহেতু একার আছে আমরা সাধারণত চীন শব্দ থেকে কিন্তু চেনা শব্দটা আসছে, তাহলে এখানে মূল শব্দ হবে কি? চীন। আর অতিরিক্ত ভাবে এনে আছে প্রত্যয় আ, তাহলে এটা হচ্ছে প্রত্যয়। তাহলে খেয়াল করো, আমরা প্রথম ক্লাসে বলছিলাম এখানে দুটো শব্দ লিখছি আমি। দুটো শব্দের মধ্যে কিন্তু এখানে একটা কিন্তু নাম আছে, একটা কিন্তু কাজ আছে। তাহলে তোমরা কিন্তু প্রথম ক্লাসটা যদি ভালো করে যদি খেয়াল করো তাহলে তোমরা কিন্তু এখন বলতে পারবে কোনটা কৃত প্রত্যয় কোনটা তদ্ধিত প্রত্যয়। এই কাজটা কিন্তু তোমাদের জন্য এখন খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ হয়ে যাবে। এখন দেখো এই এখান থেকে যদি তোমরা যদি বের করতে না পারো তাহলে আমি বুঝবো যে তোমরা প্রথম ক্লাসটা ভালোভাবে করোনি। তোমরা এখানে কিন্তু যদি সুযোগ থাকে এটা কোনটা তদ্ধিত প্রত্যয় কোনটা কৃত প্রত্যয় এটা লিখে অথবা বলে আমাকে অথবা মেসেজ করবে অথবা কমেন্টে বক্সে অবশ্যই জানাবে। তাহলে দেখো আমরা আরো একটা উদাহরণ দেখি, খেয়াল করো। আরো একটা উদাহরণ খেয়াল করতেছি তোমাদের সুবিধার জন্য। দেখো দেখো এখানে লিখছি আমি বৈষ্ণব। খেয়াল করো সাধারণত খুব ভালো করে, এই বৈষ্ণব বলতে কিন্তু আমরা এখানে কি আছে? একটা ঐকার আছে। তাহলে ঐকার যদি থাকে তাহলে এটা প্রত্যয়ের গুণ বৃদ্ধি,
অর্থাৎ বৃদ্ধির মাধ্যমে হয়েছে, যেহেতু ঐকার আছে, তাহলে এটা প্রথমে কি হবে, অথবা হ্রস্বইকার হবে অথবা দীর্ঘ ইকার হবে। যেহেতু হ্রস্বইকার অথবা দীর্ঘ ইকার হবে, তাহলে এখানে ঐকার আছে, আমাদের সূত্র অনুযায়ী এটা মিলে যাচ্ছে, এটা হচ্ছে বৃদ্ধি হচ্ছে। তোমরা অবশ্যই খেয়াল রাখবে, কিন্তু আমি বারবার বলতেছি প্রশ্নে কিন্তু গুণ অথবা বৃদ্ধি দিয়ে শব্দ থাকবে, তোমাকে এটা মূল বানান কিন্তু বের করতে হবে। এইটা কিন্তু বৃদ্ধির মাধ্যমে আছে, প্রশ্নে এই শব্দটা থাকবে, তোমাকে এই বানানটা বের করতে হবে। এটা দেখে কিন্তু তুমি এটা বের করবে না, এটা দেখে তোমাকে এটা বের করতে হবে। তাহলে এখানে বৈষ্ণব ঐকার আছে, তাহলে বৈষ্ণব সাধারণত বিষ্ণু নাম দিয়ে আসছে, তাহলে এখানে কি হবে, হ্রস্বইকার হবে বিষ্ণু। তাহলে বাকি যে শব্দটা আছে সেটা অটোমেটিক এখানে বসে যাবে। তাহলে খেয়াল করো, আমরা কিন্তু এখানে খুব সহজে কিন্তু এই যে হ্রস্বইকার অথবা দীর্ঘইকার এ অথবা এ, এটা কিন্তু আমরা বের করতে পেরে গেছি। তাহলে তোমরা এখন যেটা ক্লাস করবে সেটা হচ্ছে যে তোমাদের অবশ্যই তোমরা এখন নিজেরা চেষ্টা করবে, বই থেকে দেখে তোমরা আরো কয়েকটা চর্চা করবে। যখনই চর্চা করবে তখন কিন্তু তোমাদের জন্য সহজ হয়ে যাবে। যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে আবার জিজ্ঞেস করবে, কোনো সমস্যা নাই। এরপর আসো আমাদের মূল যে দ্বিতীয় যে প্রকারটা, অর্থাৎ দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে যে যদি কোন শব্দের মধ্যে, প্রশ্নে উল্লেখিত কোন শব্দের মধ্যে ঔকার অথবা ওকার থাকে, তাহলে সেখানে উকার অথবা দীর্ঘ উকার মূল শব্দের মধ্যে হবে। খেয়াল করো, আমরা উদাহরণে যাই, উদাহরণগুলো খেয়াল করলে তোমরা বুঝতে পারবে। যেমন আমি এখানে লিখলাম গৌরব, এখানে আমরা গৌরব লিখছি, তাহলে তোমরা খেয়াল করলে, খুব ভালো করে যদি খেয়াল করো, দেখবে এখানে কিন্তু একটা ঔকার আছে। ঔকারটা কোথায় আছে, এই যে গো প্লাস ঔকার। তোমরা যদি শব্দ যদি বিশ্লেষণ করো, তাহলে এখানে কিন্তু ঔকার আছে। ঔকারটা কোথায়, এই যে একটা শব্দের মধ্যে ঔকার আছে। ঔকারটা হচ্ছে মূলত বৃদ্ধির মাধ্যমে তৈরি হয়েছে, শব্দটা গঠন হয়েছে। তাহলে এখানে যেহেতু ঔকার আছে, তার মানেই হচ্ছে এটা মূল শব্দ কি হবে, ইকার দীর্ঘ ইকার কিন্তু হবে না, রিকার বা রিকারও হবে না, অ হবে না, তাহলে হবে কি, হবে হচ্ছে অবশ্যই উকার অথবা দীর্ঘ উকার। তাহলে গৌরব বলতে আমরা আসলে কি হবে, তাহলে এখানে নিশ্চয়ই হ্রস্ব উকার দিয়ে হবে। তাহলে দেখো, যেহেতু ওকারের জায়গায় এখন আমরা কি বসাচ্ছি, উ বসাচ্ছি, মূল শব্দটা হচ্ছে তাহলে কি, গুরু। গৌরব বলতে আমরা যখন অনেক কিছু, আমরা সবার কিছু ঊর্ধ্বে হয়ে যায় সবকিছু চেয়ে, তখনই কিন্তু আমরা তাকে গৌরব বলি। গৌরব, গৌরব মূল শব্দটা কিন্তু হচ্ছে গুরু, মানে যাকে আমরা সাধারণত গুরু হিসাবে মেনে থাকি। তাহলে খেয়াল করো, এখানে ওকার থাকার কারণে কিন্তু আমরা কি বসাচ্ছি, উকার বসাচ্ছি। তাহলে কিন্তু আমরা খুব সহজে কিন্তু বের করতে পারতেছি যে কোথায় ওকার হবে, কোথায় উকার হবে, কোথায় হ্রস্বইকার হবে, কোথায় দীর্ঘ উকার হবে। মনে রাখবে, তুমি যদি এখানে যদি গুরু যদি না লিখে যদি গরু লিখে দাও, অথবা ডাইরেক্ট এভাবে দীর্ঘ উকার দিয়ে লেখো, তখনও কিন্তু তোমার বানানটা কিন্তু ভুল হচ্ছে এবং তোমার উত্তরটাও কিন্তু ভুল হবে। আমরা সাধারণত যেটা করে থাকি, পরীক্ষার হলে মাথা গরম করে আমরা কিন্তু খুব সহজে উত্তর দেখেই কিন্তু আমরা উত্তর করে ফেলি, কিন্তু পরবর্তীতে বাসায় এসেও চিন্তা করি যে আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে, স্যাররা হয়তো নাম্বার কম দিচ্ছে। আসলে নাম্বার কিন্তু স্যাররা কম দেয়নি, তোমার উত্তর ভুলের কারণে কিন্তু তুমি নাম্বার কম পাচ্ছ। এরপর আমাদের আর একটা উদাহরণ দেখো, আমরা দেখো ধোয়া। ধোয়া একটা আমরা শব্দ লিখছি, তোমরা তো জানো ধোয়া কি। তাহলে এখন এই ধোয়ার মধ্যে কি আছে, আমরা একটু আগে বলছিলাম যে ঔকার আছে, তাহলে এই ধোয়ার মধ্যে কি আছে, ওকার আছে। ওকার কোনটা, এই যে একটা ওকার, ধ প্লাস ও। তোমরা যখন শব্দ বিশ্লেষণ করবে এভাবে কিন্তু শব্দ কিন্তু বিশ্লেষণ করতে হয়। তাহলে এখানে কিন্তু কি আছে, ওকার আছে। যেহেতু ওকার আছে, তার মানে এখানে কি হবে, হয়তো উকার হবে, না হয় দীর্ঘ উকার হবে। তাহলে খেয়াল করো যে আমরা কিন্তু এই শব্দ দেখে কিন্তু বের করতেছি। তাহলে এখানে কি হবে, ধু প্লাস আ, ধু প্লাস আ। তাহলে এখানে কিন্তু হ্রস্ব উকার আছে। এখন স্বাভাবিকগত কারণে একটা প্রশ্ন তোমাদের আসতে পারে যে স্যার এখানে অন্তস্থ ইয়র জায়গায় আটা কেন হলো। এটা কিন্তু তোমাদের স্বাভাবিকগত কারণে একটা প্রশ্ন হতে পারে বা তোমাদের প্রশ্ন আসতে পারে মনের মধ্যে। এটার জন্য আমি একটা তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে যে ধ্বনি পরিবর্তন নামে একটা বিষয় আছে বাংলা ব্যাকরণে, সেটা নিশ্চয়ই তোমরা পড়ছো। সেখানে হচ্ছে যে পাশাপাশি যদি দুটি স্বরধ্বনি যদি আসে, তাহলে উচ্চারণের সুবিধার জন্য সেখানে কিন্তু অন্তস্থ ইয় অথবা একটা অন্তস্থ ব সেখানে নিয়ে আসা যায়। যেমন আমি আরেকটা উদাহরণ দিই, খেয়াল করো। এটা হচ্ছে আমাদের ধ্বনি পরিবর্তনের বিষয়। এরপর তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের মনে রাখার জন্য। এখানে খেয়াল করো, যখন আমরা প্রগতিপত্র বিশ্লেষণ করতেছি, এখানে কিন্তু একটা উ আছে, একটা আ আছে, ধু আ হয়ে যাচ্ছে শব্দটা।
এই জন্য এখানে উচ্চারণের সুবিধার জন্য মাঝখানে কি নিয়ে আসা হচ্ছে, অন্তস্থ ইটা নিয়ে হয়েছে। অর্থাৎ এখন এটার বানান হচ্ছে ধু প্লাস উ প্লাস অন্তস্থ ইয় প্লাস আ। এখন কিন্তু বানানটা হচ্ছে ঠিক এরকম। এখন দেখো আমি এখানে নেওয়া আর একটা শব্দ লিখছি। এই নেওয়া শব্দটা কিন্তু আমরা যদি প্রকৃতি প্রত্যয় গুণ বৃদ্ধির মাধ্যমে বিশ্লেষণ করি তখন কি হবে, এখানে একার আছে, যেহেতু একার আছে তার মানে এই নিয়ম, তাহলে এখানে দীর্ঘইকার অথবা দীর্ঘইকার হবে, তাহলে এটার প্রকৃতি প্রত্যয় হবে নি প্লাস আ। এখন খেয়াল করো এখানে কেন ও শব্দটা আসছে, অন্তস্থ ইয় শব্দটা কেন আসছে এখানে খেয়াল করো। আমরা যখন এটা নি নিচ্ছি এখানেও কিন্তু আ আসতেছে, দুটোই কিন্তু স্বরধ্বনি, দুটো স্বরধ্বনি পাশাপাশি বসলে কিন্তু উচ্চারণ একটু কষ্ট হয়ে যায়। নি আ এই শব্দটা কিন্তু হয়ে যাচ্ছে, মানে আসতেছে না উচ্চারণ। এই সুবিধার্থে কিন্তু এখানে অন্তস্থ এ নেওয়া হচ্ছে, নেয়া বলা হচ্ছে, নেওয়া বা নেয়া বলা হচ্ছে। আর ওটা বাদ যায় কেন, ধ্বনি পরিবর্তনের মাধ্যমে। এটাকে বলা হয় ধ্বনি পরিবর্তনের ওই যে অন্তস্থ ইয় শ্রুতি অথবা ব শ্রুতি নামে একটা প্রকার আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝো এটা কিন্তু খুব বেশি এখানের জন্য গুরুত্বপূর্ণ না, ধ্বনি পরিবর্তনের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। তাহলে খেয়াল করো এখানে আয়ের জায়গায় এই জন্য কিন্তু অন্তস্থ ইয়ে হয়েছে, কারণ এখানে উকার একটা স্বরধ্বনি, আ একটা স্বরধ্বনি, এই উচ্চারণের সুবিধার জন্য এখানে মাঝখানে অন্তস্থ এও এটা নিয়ে আসা হয়েছে। এরপর দেখো আমাদের আরেকটা উদাহরণ খেয়াল করো, যেমন যৌবন। খেয়াল করো এখানে কিন্তু কি আছে, একটা ওকার আছে, তাহলে খুব সহজে আমরা বলতে পারবো এখানে কি হবে, হয়তো হ্রস্ব উকার হবে অথবা দীর্ঘ উকার হবে। তাহলে যুব প্লাস অন। দেখো তাহলে এই জায়গায় শুধু আমরা ও জায়গায় শুধু উকার বসিয়ে দিচ্ছি, আর বাকি যেটা আছে সেটা সেভাবে থাকছে। তাহলে আমাদের প্রকৃতি প্রত্যয় কি হয়ে যাচ্ছে, নির্ণয় করা হয়ে যাচ্ছে। তাহলে আমাদের 2 নাম্বার যা হচ্ছে বিষয় সেটাও কিন্তু আমরা শেষ করতে পারছি। এরপর যেটা সেটা হচ্ছে রি থাকলে অর হবে অথবা আর হবে, খুবই গুরুত্বপূর্ণ এটা। এটা যদি তোমরা খুব ভালো করে যদি খেয়াল না করো এটা কিন্তু তোমাদের মাথায় কিন্তু যাবে না। কারণ কি, কারণ হচ্ছে দেখো এখানে কর্তব্য, কর্তব্য বলতে এখানে কি অর বা আর কোনো কিছু কি দেখা যাচ্ছে, এখানে কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না, কারণ তোমরা খুব ভালো করে জানো যখন স্বরেও থাকে তখন এটা কিন্তু দেখা যায় না। আর থাকলে এটাও কিন্তু কার হিসেবে আসে, কিন্তু এটা সরাসরি কিন্তু লেখা যায় না। আমরা এটা দেখি কর্তব্য। খেয়াল করো, মনে রাখবে প্রত্যেকটা ব্যঞ্জন ধ্বনির সাথে কিন্তু স্বরেও কিন্তু লুকায়িত ভাবে উচ্চারিত হয়। এই জন্য স্বরেয়াকে কি বলা হয়, বিলীন বলা হয়, লুপ্ত বলা হয়। দেখো এই যে স্বরেয় এখানে কর্তব্য আমরা যখন উচ্চারণটা করবো তখন দেখো ক এর পর কি হচ্ছে, ক প্লাস অ প্লাস তব্য। উচ্চারণের সময় কিন্তু আমরা এটাই উচ্চারণ করতেছি, কর্তব্য, মানে এই যে মাঝখানে অর এটাও কিন্তু উচ্চারিত হচ্ছে। তাহলে যেহেতু এটা উচ্চারিত হচ্ছে তার মানে হচ্ছে বুঝতে হবে এটা কি আছে, যেহেতু অর আছে এটা গুণ হয়েছে, তার মানে এখানে মূল বানানে কি হবে, রি হবে অথবা রিকার হবে। খেয়াল করো আবারও বলতেছি, এই যে অ এখানে কিন্তু রেপ দিয়ে কিন্তু অর শব্দটা এখানে লুকায়িত আছে, তখন আমরা উচ্চারণ করতেছি। কর্তব্য, খেয়াল করো কর্তব্য, অরটা এখানে উচ্চারিত হচ্ছে, যেহেতু উচ্চারিত হচ্ছে তার মানে এখানে কি হবে, রি অথবা রিকার হবে। তাহলে আমরা এখানে প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ করবো কিভাবে, দেখো তাহলে এই যে অরের জায়গায়, এই অরের জায়গায় শুধু কি হবে, রিকার হবে, আর তব্য যেটা আছে সেটা তব্য থাকবে। তাহলে কিন্তু এটা কি হয়ে যাচ্ছে, আমরা কর্তব্য এটা বিশ্লেষণ কিন্তু করে ফেলতেছি। ঠিক সেম ভাবে একইভাবে দেখো একইভাবে আমরা একটা উদাহরণ দেখি, যেমন কার্য। এখন খেয়াল করো আমরা একটু আগে কর্তব্য যখন বলছিলাম তখন সেখানে অর ছিল, আর এখানে তাহলে কি আছে, কার্য, তার মানে এখানে আর আছে। কিভাবে আছে দেখো, ক প্লাস আর প্লাস জ, কার্য। তাহলে কার্য হলে এখানে কি আছে, আর আছে, যেহেতু আর আছে তার মানে হচ্ছে আর এর স্থানে কি হবে, রি অথবা রিকার হবে। তাহলে এটা কিন্তু আমরা খুব সহজে কিন্তু এটা আমরা বের করতে পারতেছি। তাহলে কি হবে, টি প্লাস জ, এই রিকারটা কোথায় বসছে, এই আর এর জায়গায় বসছে, আর বাকি ক আর জ যেভাবে আছে ঠিক সেম একই ভাবে আছে। তাহলে এটাও কিন্তু আমরা বের করতে পারতেছি। এখন এটা ছাড়াও আবার কিছু শব্দে যেমন কি বলে যে আমরা লিখি, দেখো
গৃহীত, এভাবে একটা কিন্তু শব্দ কিন্তু থাকে, মনে রাখবে। আবার কিছু শব্দের মধ্যে, এটা বলে রাখতেছি তোমাদের মনে রাখার জন্য, কিছু শব্দ যখন রিকার দিয়ে যদি সাধারণত হয় তাহলে সেখানে র ফলা দিয়ে কিন্তু বের করতে হবে, এটা কিন্তু এখানে কিন্তু নাই, তখন কিন্তু সেখানে র হবে। তাহলে এখানে যেহেতু রিকার আছে তাহলে এটা কি হবে, র ফলা হবে, রহ। রিকারের জায়গায় শুধু র ফলা হবে, আর বাকি যেটা আছে ইট সেটা একইভাবে থাকবে। কথা কি বলছি, বুঝা গেছে? তাহলে এখন দেখো, অর অথবা আর যদি থাকে তখন কিন্তু কি হবে, রি অথবা রিকার হবে। এটা তোমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। কারণ কি, কারণ হচ্ছে অর এবং আর, এটা কিন্তু আমরা যেভাবে নেওয়ার ক্ষেত্রে বুঝতে পারছি যে এই কার্ডটা আছে দেখা যাচ্ছে, ওই কার্ডটাও যৌবনের ক্ষেত্রে ওই কার্ড দেখা যাচ্ছে, কিন্তু অর আর ক্ষেত্রে এটা কিন্তু সরাসরি দেখা যাচ্ছে না। যেহেতু যাচ্ছে না, যেহেতু এখানে আর দেখা যাচ্ছে না, আর কিন্তু সরাসরি এখানে লিখে নাই, এই জন্য তোমাদেরকে উচ্চারণের দিকে খেয়াল করে কিন্তু রি অথবা রিকার বসাতে হবে, না হয় কিন্তু তোমরা এটা অবশ্যই ভুল করে চলে আসবে। এর পরবর্তীতে আসো, দেখো আরেকটা উদাহরণ দিই তোমাদের। স্মারক, খেয়াল করো, এই স্মারক শব্দটা কিন্তু আমরা খুব অনেক বেশি ব্যবহার করি। স্মারক, স্মৃতি, এগুলো কিন্তু আমরা সব সময় ব্যবহার করি। তাহলে এখন দেখো, এই যে স্মারক, এই স্মারকের মধ্যে কি আছে, সা প্লাস আ প্লাস অ অথবা অক আছে। এখন দেখো, এই যে স্মারক, এটার সাথে কিন্তু কি আছে, আর আছে। যেটা এখানে আর আছে তার মানে এটা কি হবে, রিকার দিয়ে হবে। তাহলে রিকার দিয়ে হলে কি হবে, শ্রী প্লাস অ, তাহলে কিন্তু এটা রিকার হয়ে যাচ্ছে। আর অকটা হচ্ছে ক, যেহেতু অক উচ্চারিত হচ্ছে পরবর্তী অংশটা কিন্তু অ। তাহলে এখানে আমরা স্মারক দেখে কিন্তু বুঝতে পারবো যে এখানে কি হবে, রি অথবা রিকার দিয়ে মূল শব্দটা অথবা মূল বানানটা বের করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না পারো তাহলে অবশ্যই আমাকে জানাবে। এরপর আসো আমাদের সর্বশেষ যেটা আছে গুণ বৃদ্ধি, সেটা হচ্ছে অ থাকলে আ হবে। এটা গেল আমাদের। একটা হচ্ছে মূল বানানে যদি অ থাকে, সরি প্রশ্নের উল্লেখিত শব্দে যদি আ থাকে তাহলে মূল বানানের ক্ষেত্রে সেটা কি হবে, অ হবে। তাহলে খেয়াল করো, আমরা প্রথমেই দেখো একটা উদাহরণ লিখলাম, সাহিত্য। সাহিত্য, তাহলে খেয়াল করো, এই যে সাহিত্য শব্দটা, এই সাহিত্য শব্দটা মূলত মূল শব্দটা আমরা কিভাবে বের করব, যেহেতু এখানে আকার আছে, যেহেতু এখানে কি আছে, আকার আছে, তাহলে এটা মূল শব্দ কি হবে, অ হবে। আর বাকি যেটা আছে সেটা অটোমেটিক হবে। তাহলে শহীদ, সাহিত্যের মূল শব্দ হচ্ছে শহীদ। শহীদ কিভাবে হচ্ছে, শুধু আমরা আকারটা বাদ দিয়ে দিচ্ছি, আর অতিরিক্ত অংশ আছে কি, জ ফলা আছে। তাহলে এটাই হচ্ছে কিন্তু আ থাকলে অ। কথা কি বলছে বুঝছো? ঠিক তেমনি ভাবে যদি আমরা আরো কয়েকটা উদাহরণ দেখি, খেয়াল করো। একটা যেমন পার্বত্য, তাহলে খেয়াল করো, সাহিত্য পার্বত্য একই বিষয় কিন্তু ঘুরে গেলে, তাহলে এখানে কি আছে আমাদের, আ আছে। যেহেতু আ শব্দটা আছে তাহলে এটা মূল শব্দ কি হবে, পর্বত শব্দটা হবে। তাহলে আর বাকি এখানে কি আছে, জফলাটা অতিরিক্ত, তাহলে এটা জফলা হয়ে যাবে। তাহলে দেখো, আমরা খুব সহজে কিন্তু প্রত্যয় গুণ বৃদ্ধি, অর্থাৎ এগুলো দেখে কিন্তু আমরা এই মূল শব্দটা বা মূল বানান, এখানে আমরা শব্দ লিখে দিলাম, মূল বানান অথবা মূল শব্দটা কিন্তু আমরা খুব সহজে নির্ণয় করতে পেরেছি। এখন তোমাদের যেটা কাজ থাকবে সেটা হচ্ছে যে তোমরা এই যে চারটা খুব সহজ মনে হচ্ছে, কারণ কি, কারণ আমরা সরেয়, সরেয়া, উ, আ, আর এগুলো আমরা খুব সহজেই পারি, কিন্তু এই যে প্রশ্নের শব্দটা দেখে কিন্তু উত্তরটা বের করা কিন্তু খুবই কঠিন। এবং তোমাদের মনে রাখবে, এই প্রত্যয়ের গুণ বৃদ্ধি যদি না জানো, তাহলে তুমি আজীবনে যদি চেষ্টা করো প্রত্যয় নির্ণয় বা প্রকৃতি প্রত্যয় নির্ণয় করা কিন্তু তোমাদের জন্য অসম্ভব। কারণ কি, এর মাধ্যমে কিন্তু অধিকাংশ শব্দ কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, তোমরা এগুলো দেখে কিন্তু নির্ণয় করো। আমি যে কয়েকটা উদাহরণ দিচ্ছি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন তোমাদের কাজ হচ্ছে, তোমরা বাসায় বসে অবশ্যই এগুলো চর্চা করবে, বই থেকে দেখে। যদি কোথাও যদি না বুঝো তাহলে অবশ্যই আমাকে সেটা জানাবে। আমরা আজকে প্রত্যয়ের গুণ বৃদ্ধি পর্যন্তই থাকবো। আগামী ক্লাসে আমরা কিভাবে কৃত প্রত্যয় নির্ণয় করবে, দেখে কিভাবে আমরা কৃত প্রত্যয় নির্ণয় করতে পারবো সে সম্পর্কে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। শেষ করে দিতাম।